20 বছর পর বাংলাদেশ পাকিস্তান যৌথ কমিশন বৈঠক, পাট আমদানিতে নজর ইসলামাবাদের। আকাশ ও নৌপথে যোগাযোগ বাড়াতে চায় ঢাকা। বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুখবর দিল জাপান। 5 বছরে 1 লাখ কর্মী নেয়ার সমঝোতা স্মারক সই, ধাপে ধাপে কার্যকর। এবং স্বপ্ন পূরণের আগে দেশে ফিরছেন লাশ হয়ে। মালদ্বীপে মাত্র 2 দিনের ব্যবধানে 3 প্রবাসীর মৃত্যু, কমিউনিটিতে শোকের ছায়া। স্বাগত নিউজ 24 প্রবাসী সংবাদে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবারে বিস্তারিত। বাংলাদেশ থেকে পাট ও কৃষি পণ্য আমদানি বাড়াতে চায় পাকিস্তান, আর দেশটির সঙ্গে জ্বালানি ও কৃষি বিষয়ে দ্বিপাক্ষিক বাণিজ্যের পাশাপাশি আকাশ ও নৌপথে যোগাযোগ সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। নবম বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন জেইসির বৈঠক শেষে এসব তথ্য জানায় উভয় দেশের প্রতিনিধিরা। এছাড়া হালাল পণ্য আমদানি রপ্তানিতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে দীর্ঘ 20 বছর পরে আবারও আলোচনার টেবিলে দুই দেশ। যৌথ অর্থনৈতিক কমিশন জেইসি বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। সোমবার আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের প্রায় 3 ঘণ্টায় বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, বৈঠকে কৃষি, আইটি, খাদ্য, বিমান ও নৌযোগাযোগ খাতে বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ। পাশাপাশি জোর দেন সার্ককে আরও পুনর্জীবিত করার ওপরও। কৃষি, ট্রেড, কমার্স, আইটি, ফুড প্রত্যেকটা আইটেম নিয়ে আলোচনা করেছি এবং মোটামুটি যেগুলো আমরা এগ্রি করেছি সবগুলো কিন্তু দুটো দেশের জন্য, দুটি দেশের মানুষের জন্য উপকার হবে। আমরা সার্ককে চেয়েছিলাম একটু শক্তিশালী করতে, সার্কটা এখনও উইক। আমরা ভেবেছি সার্ক এবং এর বিয়ন্ড দ্যাট আমরা যদি যেতে পারি এরকম কোঅপারেশন। এ সময় পাকিস্তানের জ্বালানি মন্ত্রী বলেন, ওষুধ ও কৃষি পণ্যের পাশাপাশি বাংলাদেশ থেকে পাট আমদানিতে বিশেষ জোর দিচ্ছে পাকিস্তান। We plan to make tangible progress for the betterment of the people of both the countries. Jute is something that Pakistan continues to import from Bangladesh, and we will also look into agricultural cooperation, what opportunities are there to source additional agricultural products. বৈঠকে বাংলাদেশের বিএসটিআই এবং পাকিস্তানের পিএইচ এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে হালাল পণ্য আমদানি ও রপ্তানিতে বাণিজ্যের বাধা দূর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ থেকে 1 লাখ দক্ষ কর্মী নেবে জাপান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস এনবিসিসির 23 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে প্রতিনিধি দল এই কথা জানান। বৈঠকে 65টিরও বেশি কোম্পানির একটি জাপানি ব্যবসায়িক ফেডারেশনের সাথে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগের ব্যাপারে বাংলাদেশের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। জাপানে বাংলাদেশিদের প্রশিক্ষণ, সার্টিফিকেশন এবং কর্মসংস্থানের জন্য একটি কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে এই চুক্তির মাধ্যমে 5 বছরে কয়েক ধাপে 1 লাখের বেশি কর্মী নিয়োগ করা হবে। ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা 8 থেকে কমিয়ে 5 ঘণ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকানদের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে এই অঙ্গীকার করেন তিনি। মানবতা বিরোধী অপরাধের বিচার অব্যাহত রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন জামায়াত আমির। আমরা যদি 8 ঘন্টার জায়গায় তাদের জন্য 5 ঘন্টা করি, তাহলে মারা এতই সিনসিয়ার, এতই কমিটেড, তারা চিন্তা করবে যে সরকার, যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে, আমাদের উচিত 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় শেষ। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, জামাত ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। এই আরও অনেক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। এইসব বিষয় নিয়ে প্রবাসী যারা আছেন বাংলাদেশি, তারা কি বলছেন? সবচেয়ে বড় যে বিষয়টা উল্লেখ করার মতো সেটা হলো যে জামাতের আমির যে একটির পর একটি, অর্থাৎ আমেরিকায় আসার পর মিশিগান সহ কয়েকটি জায়গায় উনি কিন্তু গণসংযোগ করছেন।
প্রথমে উনি বলেছেন যে ভিসা পেয়েছি, বেড়াতে এসেছি, পাশাপাশি প্রবাসীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। এখন আমি আসি রাজনৈতিক যে বিষয়গুলো, অর্থাৎ উনি কালকে যে বিষয়টি বলেছেন যে নারীদের কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে 5 ঘন্টা উনি করবেন। পুরুষ এবং নারী যে যে এগিয়ে যাওয়ার পথ, পৃথিবীর কোথাও কিন্তু এমন নজির নেই যে পুরুষ 8 ঘন্টা কাজ করবে, নারী 5 ঘন্টা কাজ করবে। সত্যিকার অর্থে প্রবাসীদের কাছে এটা একটা নতুন উদ্যোগ, এবং পৃথিবীতে কোথাও যেখানে এরকম কোনো ঘটনা ঘটেনি, জামাত ক্ষমতায় গেলে এরকম একটি বিষয়কে প্রাধান্য দিবে। আসলে এই বিষয়টি আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে যে নারী পুরুষ যদি কাঁধে কাঁধ রেখে চলতে পারে, তাহলে কেন নারীদেরকে একটু গ্রহণযোগ্য বা আলাদাভাবে দেখা হচ্ছে। উনি যেটা ব্যাখ্যা দিয়েছেন, আমরা সংবাদকর্মীরা এই অনুষ্ঠানের পরে গণসংবর্ধনার পর তার সাথে কথা বলেছি, উনি বলেছেন নারীরা হচ্ছেন মায়ের জাতি, নারীরা সবসময় এগিয়ে থাকে। অর্থাৎ যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে সবকিছুতে ইসলামের ইতিহাসে নারীরা প্রয়োজনে বাসা থেকে বের হয়েছে, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, নারীরা সবসময় অগ্রাধিকার পাবে। জামাত ক্ষমতায় গেলে নারীরা কখনোই যে সবসময় বাসার মধ্যে বসে থাকবে বিষয়টি এরকম নয়। আর তবে জামাতের আরেকটি বিষয় খুবই গুরুত্ব পেয়েছে যে উনি কিন্তু ক্ষমতায় গেলে জাতির শিক্ষা ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তনের কথা উনি বলেছেন। অর্থাৎ মানুষ বাংলাদেশ ছেড়ে বিদেশের মাটিতে যে পা রাখছে, এটা অন্যতম কারণ হচ্ছে সন্তানের সুশিক্ষা। এই জন্য উনি সর্বপ্রথম গুরুত্ব দিবেন জামাত ক্ষমতায় গেলে শিক্ষাকে। অর্থাৎ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন ভাবে সাজানো হবে যেন কোনো অভিভাবক তার সন্তানকে বিদেশের মাটিতে পড়ানোর জন্য সেদিকে পদক্ষেপ না নেয়। এছাড়া বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য সব ধরনের পদক্ষেপ উনি গ্রহণ করবেন। এছাড়া প্রবাসীদেরকে উনি বিশেষভাবে অনুরোধ করেছেন, অর্থাৎ ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে তারা যেন। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, বা জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন মানবতা বিরোধী অপরাধের বিচার তারা ক্ষমতায় গেলে অব্যাহত রাখবেন। এই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি আপনার কাছে। খুবই চমৎকার একটি ব্যাপার। দেখুন, সবচেয়ে যে বড় বিষয়টি উনি স্পষ্টভাবে বলেছেন, উনি যখন এখানে এসেছেন উনি কিন্তু বলেছেন যে আমাদের যা ভুল ছিল, অর্থাৎ এই ভুলের জন্য উনি কিন্তু ক্ষমা চেয়েছেন। উনি কিন্তু স্পেসিফিক বিষয়টা বলেননি। আরেকটি বিষয় যে আপনি এখনই যে কথাটি বলেছেন, গতকালে উনি উল্লেখ করেছেন এই বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। অর্থাৎ সত্যিকার ভাবে সুষ্ঠুভাবে যেন তদন্ত করার মধ্য দিয়ে যেন সামনের পথগুলোতে যারা সত্যিকারের মানবতা বিরোধী অপরাধ করেছিল বা যে অপরাধের সাথে সংগঠিত ছিল, উনি আসলে এক দিক থেকে ডিপ্লোম্যাটিক কথা বলেছেন যে আসলে সুষ্ঠু তদন্তের মাধ্যমেই আসলে বিচার হওয়াটা দরকার, যেটা জামাত ক্ষমতায় আসলে করবেন। ফয়সাল। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। মাত্র 2 দিনের ব্যবধানে মালদ্বীপে মৃত্যু হয়েছে 3 প্রবাসী বাংলাদেশের। এই মৃত্যুর খবরে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। এদিকে মরদেহ দেখতে হিমাগার পরিদর্শন করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম। উন্নত জীবনযাপন ও অর্থনৈতিক সচ্ছলতার আশায় প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমান অসংখ্য মানুষ। এর মধ্যে ভাগ্য বিড়ম্বনার শিকার হয়ে কারো বিদেশের মাটিতেই মৃত্যু হয়। এবার এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে মালদ্বীপে। হাই কমিশনের তথ্য অনুযায়ী 2 দিনের ব্যবধানে আকস্মিক মৃত্যু হয়েছে 3 প্রবাসী বাংলাদেশির। 2025 সালে যারা মালদ্বীপে মৃত্যুবরণ করেছেন, আমরা প্রতিটি মৃতদেহই আমরা পরিবারের নিকট প্রেরণ করতে সক্ষম হয়েছি। এক্ষেত্রে আমরা নিয়োগকর্তার মাধ্যমে এবং অনেক ক্ষেত্রে ইন্স্যুরেন্সের মাধ্যমে এবং আমাদের ওয়েজানাস কল্যাণ বোর্ডের সহায়তায় আমরা এই মৃতদেহগুলো তাদের পরিবারের নিকট প্রেরণ করতে সক্ষম হই। এদিকে প্রবাসীদের মরদেহ দেখতে এরই মধ্যে হিমাগার পরিদর্শন করেছেন দেশটিতে নিযুক্ত হাই কমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম। 3 প্রবাসীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের মাঝেও। বাংলাদেশি লোকগুলি এখন সব মারা যেতেছে হার্ট স্ট্রোক করে, মানসিক টেনশন, অনেক সমস্যার কারণে, দেশে ফ্যামিলিগত সমস্যা, এই সমস্যা ওই সমস্যার কারণে মানসিকভাবে অনেক মানুষ ভাঙিয়া পড়ছে। আমাদের বাংলাদেশের ইমিগ্রেট গুলি এইভাবে মালদ্বীপে মৃত্যুবরণ করতেছে। কিছু লোক মারা যেতেছে স্ট্রোক করে, আবার কিছু লোক কাজের মধ্যে, কিছু লোক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে। আমাদের বাংলাদেশি প্রবাসী যারা আছে তাদের কাছে কিছু সাহায্য নিয়ে আমি কিছু টাকা পয়সা কালেকশন করছি। এখন বাকিটুকু হাই কমিশন বাংলাদেশ হাই কমিশন থেকে এবং স্যারের কাছে আমরা এতটুকু আবেদন করছি। বাংলাদেশ হাই কমিশনের তথ্য অনুযায়ী গেল বছরে দেশটিতে মোট 39 জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। চলতি বছর এখন পর্যন্ত মারা গেছেন 26 প্রবাসী। এদের মধ্যে বেশিরভাগেরই মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে।
তবে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা ও দূতাবাসের অনার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মরদেহ যথাযথভাবে দেশে পাঠানো হয়েছে। বর্তমানে মালদ্বীপের হিমাগারে আরও কয়েকজন বাংলাদেশি প্রবাসীর মরদেহ সংরক্ষিত রয়েছে, যেগুলো নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান আছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের উপর হামলার প্রতিবাদে রোমে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। সোমবার বিকেলে রাজধানী রোমের তুস্কুলানা মেট্রো সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালন করেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। এ সময় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এছাড়া প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে দুই দেশের সরকারের প্রতি আহ্বানও জানান তারা। লেবাননে প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে বাংলাদেশ দূতাবাস। বৈরুতের আল কোলা মসজিদের হল রুমে দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এ উদ্যোগে খুশি প্রবাসী বাংলাদেশিরা। মিলন খানের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের আল কোলা মসজিদের হল রুমে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে তারা। অনুষ্ঠানের উদ্বোধন করেন লেবাননের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জুবায়ের সালেহিন। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের উপকমিশন প্রধান মোহাম্মদ আমিনুল ইসলাম খান, প্রধান সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন এবং নৌবাহিনীর কমান্ডার আব্দুল আল মামুন। আশা করছি যে আপনারা দেশের সম্মান রক্ষার্থে, নিজের সম্মান রক্ষার্থে, নিজের পরিবারের সম্মান রক্ষার্থে আপনারা নিজেদেরকে সংযত রাখবেন, ভালো আচরণ করবেন এবং ভালো কাজ করে দেশের সম্মান এমনভাবে বৃদ্ধি করবেন যেন লেবাননে আরো বেশি বাংলাদেশি আসতে পারে, আরো বেশি মানুষ যেন এখানে এসে আমাদের দেশের অর্থনীতিকে আরো সুসংহত করতে পারে, শক্তিশালী করতে পারে। এদিন বাংলাদেশ নৌবাহিনীর 14 সদস্যের একটি মেডিকেল টিম স্বাস্থ্য পরামর্শ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ঔষধ সরবরাহ করে। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। আমরা দেখা গেছে যে ওষুধগুলি আজকে আমি পেয়েছি, এদেশে লেবাননের টাকা এবার যদি ডলার দিয়ে কিনতে হয় আমরা অনেক টাকা খরচ হতো, কিন্তু এগুলি আমরা বিনামূল্যে পেয়েছি এবং খুবই ভালো মানের ওষুধগুলি আমরা পেয়েছি। আমার অনেক সমস্যা পায় এবং ব্যথা যন্ত্রণা প্রচুর। আমি লিবানন ডাক্তার দেখাইছি, তাতে আমার কিছুটা পরিবর্তন হয়েছে, পুরোটা হয়নি। আমরা যেহেতু বাঙালি, ওনারাও বাঙালি, এই জন্য আমরা পুরোপুরি ওনাদেরকে বুঝাইয়া বলতে পারবো বিধায় আমরা আজকে এই জায়গায় আসছি। দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রায় 4 শতাধিক প্রবাসী বাংলাদেশি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ গ্রহণ করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সৌদি আরবের রিয়াদে শুরু হচ্ছে নবম ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ FII সম্মেলন। বিনিয়োগের সুযোগ এবং উন্নত প্রযুক্তি অন্বেষণে যোগ দিচ্ছে চীন, পাকিস্তান, বাংলাদেশ সহ কয়েকটি দেশ। সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী সৌদি আরবের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির বিষয়টি জোর দিবেন বলে মনে করা হচ্ছে। এদিকে রিয়াদ ইসলামাবাদের সখ্যতায় তীক্ষ্ণ নজর রাখছে ভারত। মাসখানেক আগেই সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে কৌশলগত এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি। এতে বলা হয়েছে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে কোনো একটি দেশ যদি অন্য কোনো দেশের আগ্রাসনের শিকার হয় তাহলে তা দুই দেশের উপরে আঘাত হিসেবে দেখা হবে। এমন পরিস্থিতিতে এখন সৌদি আরবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লক্ষ্য নবম FII বৈঠকে যোগদান। রিয়াদের এই সামিটে আরও আছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা এবং রাশিয়া এবং যুক্তরাজ্য সহ কয়েকটি দেশের প্রতিনিধিরা। ধারণা করা হচ্ছে এই সফরে সৌদি নেতৃবৃন্দের সঙ্গে শাহবাজ শরীফ ইসলামাবাদ রিয়াদের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি বিষয়ে গুরুত্ব আরোপ করবেন। তবে ভারতের বন্ধু খ্যাত সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সখ্যতায় স্বাভাবিকভাবেই স্বস্তিতে নেই ভারত। তীক্ষ্ণ নজর রাখছে দিল্লি। ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভে যোগ দিচ্ছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার পরিবর্তে আছে আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আসমাতুলি, নিউজ 24। সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল হাটহাজারী সমিতি আরব আমিরাত আল আইন আঞ্চলিক কমিটি ও সদস্য পরিচিতি সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াকুব, কমিটির সহ সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে ও আকবর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা মোহাম্মদ সেলিম সহ আরও অনেকে। এ সময় মোহাম্মদ কামাল উদ্দিনকে সভাপতি ও মোহাম্মদ শাকেরকে সাধারণ সম্পাদক করে 15 বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। সমিতির নেতারা জানান, আগের মতোই নতুন প্রবাসীদের ভাষা শেখানো, সামাজিক কল্যাণ এবং দেশের দুস্থ মানুষের সেবা সহ বিভিন্ন ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখবেন তারা। দলছুট ব্যান্ড নিয়ে দর্শক মাতাতে মিশিগান যাচ্ছেন তরুণ প্রজন্মের প্রিয় গায়ক বাপ্পা মজুমদার। এক প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কমিটি। এ সময় বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি জাবেদ চৌধুরী, বিশিষ্ট সংগঠক কামাল উদ্দিন, গীতিকার ইশতিয়াক রূপু, সঙ্গীত শিল্পী মোহাম্মদ হাসান সহ আরও অনেকে। আয়োজক কমিটি জানায়, আগামী রোববার মিশিগানের স্টার্লিং হাইটস হাই স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে শিল্পীর লাইভ ইন মিশিগান, যা বিকেল 5টা থেকে চলবে রাত 11টা পর্যন্ত। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্কজিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। নির্বাচনকে সামনে রেখে বৃহৎ জোট গঠনের চিন্তা করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো জোটে পাবে অগ্রাধিকার। জানান, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখাই এখন দলের মূল লক্ষ্য। স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তারুণ্যের মনোভাব বুঝে দলীয় কর্মপন্থা নির্ধারণ করবে বিএনপি। যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারা। সংকট সংগ্রামে বিএনপির ভ্যানগার্ড জাতীয়তাবাদী যুবদল 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সোমবার সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে সমবেত হন দলটির নেতাকর্মীরা। জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত সংগঠনটি নানা চড়াই উতরাই পার করেছে প্রায় 4.5 দশক। শেখ হাসিনা সরকারের অপশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রামে সীমাহীন নিপীড়নের শিকার হন যুবদলের লাখো নেতাকর্মী। আমরা গত 16 বছর এই প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালীন আমরা কিন্তু এইভাবে স্বতঃস্ফূর্তভাবে পালন করতে পারিনি। বিভিন্ন বাধা বিতর্ক অতিক্রম করে আমাদের সব প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হয়েছে। পুরা জিয়া উদ্যান লোকারণ্য, কিন্তু এটা বিগত দিনও ছিল, কিন্তু এইভাবে সবাই উন্মুক্ত পরিবেশে থাকতে পারেনি। শ্রদ্ধার মিছিলকে দীর্ঘ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, আগামী নির্বাচনেও ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনী জোট হবে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে। যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণে পার হতে পারি। তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায়, সেই লক্ষ্যে আগামী নির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ের কাজ গুছিয়ে আনছে বিএনপি। প্রতি আসনে একাধিক প্রার্থী ঠিক করে রাখা হচ্ছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে। পরে নয়াপল্টনে মেডিকেল ক্যাম্প করে যুবদল। অংশ নেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আমি বিশ্বাস করি তার নেতৃত্বে সুন্দর পূরণ হবে, জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে, একটি জনতান্ত্রিক বাংলাদেশ আমরা হয়তো উদ্ধার করতে পারব। তরুণ যুবকদের ভাবনা আত্মস্থ করেই সামনের দিকে রাজনীতি এগিয়ে যাবে, এমন প্রত্যাশা জাতীয়তাবাদী যুবদলের। ফজলে রাব্বী সৌরভ, নিউজ 24, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ সরকারের কাছে জমা দেবে আজ। উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও এবং ছবি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এগুলো হবে ইতিহাসের জীবন্ত দলিল। এই দলিলগুলোই
ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি অন্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নেও সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কমিশন সদস্যরা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, আগামী নির্বাচনে ৩০০টি আসনের বিপরীতে মোট ভোট কেন্দ্র ৪২,৭৬১টি। জোটের প্রতীকের সংশোধনী ও এনসিপির প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ইসি জানায়, এনসিপিকে শাপলা দেওয়ার কোনো সুযোগ নেই। ভোট কেন্দ্রে চূড়ান্ত তালিকা সহ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে ইসি ভবনে গণমাধ্যমের সাথে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় ইসি সচিব জানান, ৬৪ জেলার ৩০০ আসনে এবার মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১টি। এর মধ্যে মোট ভোট কক্ষ ২,৪৪,৬৪৯টি। তবে গণভোটের বিষয়ে নির্বাচন কমিশনে এখনো কোনো তথ্য নেই বলে দাবি করেন তিনি। আমাদের গণভোট সম্পর্কে নির্বাচন কমিশনে আমার জানা মতে এখনো পর্যন্ত কোনো তথ্য আসেনি। যে তথ্যটা আসেনি সেটার পরে অনুমান ভিত্তিক কোনো কথাবার্তা আমার মনে হয় বলা উচিত না। আক্তার আহমেদ বলেন, জোটবদ্ধ হয়ে ভোটে প্রতীকের বিষয়ে আরপিওর সংশোধনী নিয়ে যে আপত্তি তুলেছে বিএনপি, তা নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দিবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। উপদেষ্টা পরিষদের থেকে যেটা অনুমোদিত হয়ে গেছে, এটা আইন মন্ত্রণালয়ের কাছে প্রাথমিকভাবে আছে। এখন বাকিটা কমিশন চিন্তা করবেন যে এটা কি করা যেতে পারে। তিনি জানান, নিবন্ধনের জন্য ২২টি দলের চূড়ান্ত তদন্তের কার্যক্রমও চলতি সপ্তাহের মধ্যেই। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।